আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল স্বপ্নের মেট্রো রেল। আগামী বছরের ডিসেম্বরে শুরু হবে যাত্রী পরিবহন। কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্রে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রী। বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন। ছাব্বিশ হাজার ছাড়ালো দেশে করোনা মৃতের সংখ্যা, নতুন আক্রান্ত প্রায় 4,000। এবং নতুন ধরনের ডেঙ্গু ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ, আগের চেয়ে বেশি সংক্রমণশীল, জানালো বিসিএসআইআর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল স্বপ্নের মেট্রো রেল। আগামী বছরের ডিসেম্বরে শুরু হবে যাত্রী পরিবহন। মেট্রো রেলে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন কাজের মধ্য দিয়ে সমালোচকদের জবাব দিচ্ছে সরকার। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলাদেশে মেট্রো রেল চলছে, অবিশ্বাস্য হলেও এখন তা সত্যি। আপাতত যাত্রী ছাড়াই বিভিন্ন স্টেশনে পরীক্ষামূলকভাবে মাঝে মাঝে চলবে স্বপ্নের এই মেট্রো রেল। প্রথম দিনে 6টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর 12 নম্বর স্টেশন পর্যন্ত 25 কিলোমিটার গতিতে চালানো হয় এই উড়াল ট্রেন। প্রকল্পের নির্মাণ কাজে সার্বিক অগ্রগতি 68% বেশি। আগামী বছরের ডিসেম্বরে উত্তরা থেকে অন্তত আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে চলাচল শুরু করবে মেট্রো রেল। মেট্রো রেল এখন আর কোনো স্বপ্ন নয়, মেট্রো রেল এখন দৃশ্যমান বাস্তবতা। সমালোচকরা সমালোচনা করবে, অপপ্রচার করবে, কিন্তু আমরা জবাব দেব কাজ দিয়ে। শেখ হাসিনা সরকার কাজের মাধ্যমে জবাব দেবে। পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, আগামী বছর দেশের 3টি বড় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে পদ্মা সেতু, এরপর কর্ণফুলী টানেল এবং ডিসেম্বরে মেট্রো রেল চালু হবে বলে জানান তিনি। 3টি মেজর প্রজেক্ট শেখ হাসিনার সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন। আমাদের মেট্রো রেল, এমআরটি লাইন 6, পদ্মা সেতু, পদ্মা মাল্টিপারপাস সেতু এবং চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। 6টি কোচ নিয়ে 4টি ট্রেন সেট এরই মধ্যে উত্তরা ডিপোতে এসে পৌঁছেছে। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, পুরোপুরি দৃশ্যমান। এই মেট্রো রেল চালুর মধ্য দিয়ে মানুষের যাতায়াতের যেমন সুবিধা হবে, তেমনি উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে গেল আরও এক ধাপ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্রে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে আগামীতে দক্ষিণ পূর্ব এশিয়ায় উড়োজাহাজ চলাচলের কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশ। আপেল মাহমুদের রিপোর্ট। কক্সবাজারকে দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার লক্ষ্যে দীর্ঘতম রানওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। 10,700 ফুট দীর্ঘ এ রানওয়ের 1300 ফুট থাকবে সমুদ্রের মধ্যে। এতে খরচ হবে প্রায় 4.5 কোটি টাকা। 2023 সালে এর কাজ শেষ হবার কথা। তখন অবতরণ বা উড্ডয়নের সময় উড়োজাহাজের দুপাশে থাকবে বঙ্গোপসাগরের জলরাশি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে বিমানবন্দর ও কক্সবাজার ঘিরে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। এই রানওয়েটা এমনভাবে সম্প্রসারণ করতে চাই যাতে, আমি বললাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় প্লেনগুলি যেন নামতে পারে, রিফুয়েলিং করতে পারে বা তারা আসতে পারে, এবং আমাদের কক্সবাজার যে পর্যটন কেন্দ্র, এটাকে আরও আধুনিক সুন্দর পর্যটন কেন্দ্র আমরা করবো বিশ্বমানের। তার সেখানে সকলে এসে যেহেতু আমাদের দেশটাকে উপভোগ করতে পারি। আর তাছাড়া এটা হলে পরে আমরা আর্থিকভাবে অনেক সচ্ছল হব, সেটার দিকেও আমাদের দেখতে হবে। কক্সবাজার হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ
সি বিচ এবং পর্যটন কেন্দ্র এবং অত্যন্ত আধুনিক শহর। যাত্রী সেবা বাড়ানোর মাধ্যমে বেসরকারি বিমান কর্তৃপক্ষকে ১ নম্বর ক্যাটাগরিতে উন্নীত করতে কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা। কাজে যারা বিমানে কাজ করেন তাদেরকে আমি অনুরোধ করব যে সততার সাথে দক্ষতার সাথে এটা পরিচালনা করবেন। সিভিল এভিয়েশন নিরাপত্তা থেকে শুরু করে মানে আমি বলবো যে একটা আন্তর্জাতিক মানের যাতে হয় সেটা আপনারা দেখবেন। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা দেশের উন্নয়নে কোনো কাজ করেননি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসে দেশে আরও 89 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26,015 জনে। নতুন করে আক্রান্ত হয়েছে 3,948 জন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আদ্দিন সজীবের রিপোর্ট। করোনায় সংক্রমণ আর মৃত্যু কমেছে, তবে এখনও আসছে না স্বস্তি। কারণ গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 27, চট্টগ্রামে 21 জন মারা গেছেন। এছাড়া সিলেটে 10, খুলনায় 9, বরিশালে 8 জন, রাজশাহীতে 7 ও ময়মনসিংহে 2 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 41 জন পুরুষ, 48 জন মহিলা। তাদের 23 জনের বয়স 50-এর নিচে। শনাক্তের হার এদিন কিছুটা বেড়েছে। গত 24 ঘন্টায় 27,921টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 3,948 জন। শনাক্তের হার 14.14%। অনলাইন এক অনুষ্ঠানে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বিভিন্ন দেশের সরকারের অবস্থা বেহাল, অর্থনীতি ধ্বংসের দিকে, কিন্তু আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর গাইডেন্সে করোনা বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে বিদায়ী অর্থনীতি ভালো আছে, সামাজিক অবস্থা ভালো আছে, শান্তি বিরাজ করছে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবছর নতুন ধরনের ডেঙ্গু ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ, যার বৈজ্ঞানিক নাম ডেনভি-3। রাজধানীর কয়েকটি হাসপাতাল থেকে নমুনা সংগ্রহের পর জিন বিন্যাস করে এই তথ্য জানিয়েছে BCSIR। নতুন এই ভ্যারিয়েন্ট আগের চেয়ে বেশি সংক্রমণশীল এবং ভয়ঙ্কর বলেও জানান তারা। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রোগীরা। এই ভাইরাসে এ পর্যন্ত দেশে মারা গেছেন 41 জন, আক্রান্ত 9,500-এর বেশি। এমন ভয়াবহতার কারণ জানতে ডেঙ্গু আক্রান্ত 20 জন রোগীর নমুনা নিয়ে জিন বিন্যাস করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। সংবাদ সম্মেলনে সংস্থাটির বিজ্ঞানীরা জানান, এবারের ভ্যারিয়েন্টটি বেশি ভয়াবহ। প্রত্যেক জায়গায় আমরা স্পেসিস DNV-3 বা ডেঙ্গু সেরোটাইপ 3 পেয়েছি এবং জেনোটাইপ পাইছি 1। এটা ইম্পর্টেন্ট। এবং ফুল একটা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম রসই করে গেলে যে ডাটা পাই আমরা ফুল ডাটা পেয়েছি। প্রতিরোধ ক্ষমতার জন্য আমরা যে কাছে একটা অ্যান্টিবায়োটিক ডেভেলপ করতে পারি সে কাজ আমরা হাতে নিয়েছি। যারা ডেনভি-1 ও 2-তে আক্রান্ত হয়েছিলেন, এবছর নতুন করে ডেনভি-3-তে আক্রান্ত হয় তাদের ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই অণুজীব বিজ্ঞানী। এটা আসলে কি ট্রাভেলের সাথে জড়িত। আমার আশেপাশে দেশগুলিতে যদি ডেন 1 and 2 থাকে তাহলে এক সময় না এক সময় আমার দেশে এটা ইন্ট্রোডিউস হবে এবং সেটাই হয়েছে। 2013 থেকে 16 পর্যন্ত ডেন 1 and 2 আমাদের দেশে অনেক ছিল, কিন্তু 2 and 3 কিন্তু অস্তিত্ব ছিল না। আস্তে আস্তে 1 and 2 রিপ্লেস হয়ে গেল, এখন আবার 3 দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি। যারা 1 এবং 2 দ্বারা আক্রান্ত হয়েছি তারা যদি এখন ডেন 3 দ্বারা আক্রান্ত হই, তারা কিন্তু আপনার এই যে হেমোরেজ হয়, শক হয়, যে জন্য ডেঙ্গি আক্রান্ত মানুষ মারা যায়, সেটার সম্ভাবনাটা বেড়ে গেল। ডেঙ্গু ভাইরাস করোনার মতো নিজে নিজে মিউটেশন বা রূপ বদলাতে পারে না বলেও সংবাদ সম্মেলনে জানান বিজ্ঞানীরা। ভ্যাকসিন উদ্ভাবনের গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সংসদ ভবনের মূল নকশার বাইরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিসহ সব অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। রাজধানীর রায়েরবাগ বাস স্ট্যান্ডে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে তিনি একথা জানান। সংসদ ভবনের মূল নকশার বাইরে যেসব স্থাপনা রয়েছে তা অপসারণে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নিয়ে দলটি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মাননীয় স্পিকার কাছে আবেদন করব, আমাদের জাতীয় সংসদ ভবনের যে মূল নকশা, যে স্থাপত্য নকশার বাইরে যে সমস্ত স্থাপনা হয়েছে
সেখান থেকে অপসারণ করা হোক, সরিয়ে দেওয়া হোক। মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান ও তার কবর নিয়ে বিতর্কে জড়িয়েছেন আইন অঙ্গনের ব্যক্তিরাও। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপি এবং আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বার অ্যাসোসিয়েশনের প্যাডে দেওয়া বিবৃতিকে কেন্দ্র করেই আইনাঙ্গনে বিতর্কের সূত্রপাত। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অফিসিয়াল প্যাডে প্রতিবাদ জানান সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। এ নিয়ে রোববার পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি শফিকুল্লাহ বলেন, রাজনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার জঘন্য অপরাধ। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যাডোর স্মারক তাদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করিয়া বারের ঐতিহ্য রীতিনীতিকে লঙ্ঘনের জন্য অপরাধ করিয়াছেন। অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেন, সমিতির প্যাডকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের নজির এটাই প্রথম। এটা দেওয়া এটা মনে প্রথমবার করেছেন। এটা আমাদের যে এই যে একটা দীর্ঘদিনের যে ঐতিহ্য এবং সুপ্রিম কোর্টকে যে একসাথে কাজ করার যে ঐতিহ্য সেটাকে মনে হয় ক্ষুণ্ণ করেছে এবং আমি অনুরোধ করব সবাইকে এই ধরনের কাজ না করার জন্য। তবে সভাপতির বক্তব্যে একমত হননি সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। এ বিষয়ে ব্যাখ্যাও দেন তিনি। জিয়াউর রহমানের কবর অপসারণের বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান না হলে আইনিভাবে মোকাবেলা করার কথাও জানান তিনি। গঠনতন্ত্র মোতাবেক সম্পাদক হিসেবে কি কি কাজ এবং কি কি করতে পারি কিংবা না পারি সেটি কিন্তু সম্পূর্ণভাবে বিধৃত করা আছে। জাতীয় গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আলোচনা করা, মতামত দেওয়া, তাদের মতামত দেওয়ার ক্ষমতা এই সংবিধান সম্মতভাবেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটি রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ক্ষমা না চাইলে তীব্র আন্দোলনের হুমকি দিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাসীনরা একদলীয় শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর বিরুদ্ধে সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানান তিনি। সম্প্রতি করোনায় প্রাণ হারানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোস্তাহিদুর রহমানের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক শোক সভায় তিনি এসব কথা বলেন। সরকার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বিরোধী মত দমন করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এই ফ্যাসিবাদী যে একটা রাষ্ট্র তৈরি করেছে তারা, যার মূল লক্ষ্য হচ্ছে তারা একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চায়। আমাদেরকে আমাদের ভবিষ্যৎ বংশধরকে যদি সত্যিকার অর্থেই আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিতে চাই, তাহলে আমাদেরকে সকলকে জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কোনো বিকল্প নেই এখন রাস্তায় নেমে আসা ছাড়া। স্বাধীনতা বিরোধী অপশক্তির রাজনীতি দেশে চিরতরে বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে তিনি এই মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন তিনি। সংসদ সদস্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। বিএনপির তাদের নেতার লাশ নিয়ে নিজেরাই বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে বলেও দাবি করেন হাসান মাহমুদ। অপশক্তিকে নিয়ে রাজনীতি করছে বিএনপি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতি ঘটাচ্ছেও বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আমরা এই কথাগুলো বলছি সেজন্য নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে। এখন কারো জানা যায় যদি একজনের লাশ বইলে আরেকজনের লাশ দিয়ে দেওয়া হয়, সেটা তো অনইসলামিক, সেটা তো পরিপূর্ণভাবে অনইসলামিক, সেটা তো ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করা হয়। মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণিকে নেওয়া রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন এ আবেদন করেন। আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী জানান, আগামী 1 সেপ্টেম্বর পরিমণির জামিন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তির পর এ আবেদনে শুনানি হতে পারে। বিচারিক আদালতে বিচারক কেন দফায় দফায় 7 দিনের রিমান্ড দিয়েছেন এবং সিআইডি, পুলিশ ও র্যাব কেন 3 দফায় 19 দিনের রিমান্ড চেয়েছে এ বিষয়ে স্বপ্রণোদিত রুলের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে। গত 5 আগস্ট পরিমণিকে বনানীর বাসা থেকে গ্রেফতার করে র্যাব। পরে 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।
এরই মধ্যে গত সপ্তাহে পরিমণির জামিন আবেদন দুদিনের মধ্যে নিষ্পত্তিতে রুল দিয়েছে হাইকোর্ট। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। রাজধানী বাড্ডা থেকে জোবাইদা সিদ্দিকা নামের এই নারীকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত এই সংগঠনে গ্রেফতারকৃতদের মধ্যে তিনি প্রথম নারী সদস্য। শারমিন রিহার রিপোর্ট। ফেসবুক গ্রুপের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাথে যোগসূত্র স্থাপন করেন জোবাইদা সিদ্দিকা নাবিলা। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির কর্মকর্তারা জানান, জঙ্গি সংগঠনটির সামরিক শাখার সদস্য ছিলেন তিনি। আরও বিস্তারিত জানতেই রিমান্ডে নেওয়া হয়েছে জোবাইদাকে। 2020 সালের শুরুর দিকে আনসার আল ইসলামের যে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট ছিল তিতুমির মিডিয়া, সেই তিতুমির মিডিয়ার সন্ধান পায় এবং সেই মিডিয়ার সাথে সংযুক্ত হয়। আর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সে বর্তমানে আমাদের পুলিশ রিমান্ডে আছে। আমরা আরও জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। সিটিটিসির এই কর্মকর্তা আরও জানান, নামে বেনামে 17টি টেলিগ্রাম চ্যানেল তৈরি করেছিল এই নারী, যার মাধ্যমে আনসার আল ইসলামের কার্যক্রম পরিচালনা করত সে। আনসার আল ইসলামের যে একদম নিজস্ব চ্যানেল আছে, সেই নিজস্ব চ্যানেল এবং তাদের যে একটা তথাকথিত সামরিক গ্রুপ আছে, সাম্প্রতিককালে সে ওই গ্রুপের সাথেও লিঙ্ক হয়েছে। আনসার আল ইসলামের সকল রেডিকালাইজড কন্টেন্ট, অডিও, ভিডিও এবং বিভিন্ন নির্দেশনা সমূহ সে তাদের কাছ থেকে পেয়ে সে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। নাবিলার তৈরি চ্যানেলে 25,000-এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে বোমা তৈরির প্রক্রিয়া, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার কৌশল শেয়ার করা হতো। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শুভ জন্মাষ্টমী আজ। দাপর যুগে এই মহাপূর্ণ তিথিতে মাথুরা নগরীতে রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের কোল আলো করে জন্ম নিয়েছিলেন এই মহানবতার। সনাতন ধর্ম অনুসারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও সৃষ্টের লালন করতে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের বাণী সমগ্র বিশ্বকে আলোড়িত করছে হাজার হাজার বছর ধরে। দিনটি উদযাপনে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। পবিত্র এই দিনে সকল অকল্যাণ ও অশুভ শক্তির বিরুদ্ধে অন্তর আত্মাকে জাগ্রত করার শপথ নেবেন ভক্তরা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ব্ল্যাক হেডের ধাক্কায় ডুবে যাওয়া নৌকাটি প্রায় 43 ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার দুপুরে নৌকাটি তীরে টেনে তোলার পর উদ্ধার কাজ শেষ ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন। তিনি জানান, নৌকার মধ্যে আর কোনো লাশ পাওয়া যায়নি। শুক্রবার বিজয়নগরে তিতাস নদীতে নৌকাডুবির ঘটনায় 22 জনের লাশ উদ্ধার করা হয়। কেউই আইনের ঊর্ধ্বে নয়, আমরা কাউকেই ছাড় দেব না। যেহেতু এই ধরনের একটি হৃদয় বিদয় ঘটনা, যেখানে 22টি প্রাণহানি ঘটেছে, আমরা এটা অত্যন্ত আইনানুগভাবেই আমরা এটা এগিয়ে যাচ্ছি। এবার পার্টেক্স খেলার খবর। আইপিএলের বাকি ম্যাচ খেলতে বিসিবির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে জাতীয় দলের 2 তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য জানিয়েছেন। তাদের খেলা অনুমতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক বোর্ড। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে অনুশীলন করছে স্বাগতিকরা। মুস্তাফিজটা কিছুদিন আগে দিয়েছিল এবং সাকিব আজকে গতকাল চিঠি দিয়েছে। সো আমাদের 1 তারিখ আমরা ওই ডিসিশনটা নিব। মোস্ট প্রবাবলি এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি যে আমাদের প্লেয়াররা আপনার আইপিএলের মতো একটা টুর্নামেন্ট, স্ট্যান্ডার্ড ভেরি হাই, সেখানে আল্লাহর মতো যদি ওরা খেলে ভালো পারফর্ম যদি করে, তাহলে ডেফিনেটলি ওই কন্ডিশনে আমরা খেলবো। ওখানে টিম অনেক বেনিফিটেড হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করলো স্বপ্নের মেট্রো রেল। আগামী বছরের ডিসেম্বরে শুরু হবে যাত্রী পরিবহন। কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্রে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর। বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন। ছাব্বিশ হাজার ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা। নতুন আক্রান্ত প্রায় 4,000।
এবং নতুন ধরনের ডেঙ্গু ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ, আগের চেয়ে বেশি সংক্রমণশীল, জানালো BCSIR। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।